অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। হয়তো কখনো মুখ দিয়ে বলতে পারিনি, কিন্তু চোখ দিয়ে হাসি সবকিছুতে বুঝতে পারা যায়। দেবোত্তমা অ্যাজ আ পার্সন ওর শেখা উচিত, অ্যান্ড স্যাক্রিফাইস তো না, বাট কিছু জিনিস অ্যাডজাস্ট করা আই থিঙ্ক ফাতিমার ক্যারেক্টার থেকে আমি নিতে পেরেছি নিজের লাইফ। গান্ধীজি যখন নন কোঅপারেশন মুভমেন্ট থেকে উইথড্র করে নেয়, তখন হিন্দু মুসলিমের মাঝখানে যে ভেদাভেদটা ছিল চট্টগ্রামে, সেটা শেষ হয়ে যায়। তখন সবার মাথায় শুধু একটাই গান থাকে যে স্বাধীনতা, এইসব নিয়ে, ফ্রিডম নিয়ে সবার মাথায় চর্চা সবসময়, দে কিপ টকিং অ্যাবাউট ফ্রিডম। এমন সময় মাস্টারদা সূর্য সেনের দলেরই যে লোকজন ছিল, ওরা অস্ত্রশস্ত্র ওয়েপন্স যেখানে লুকাতো, যার বাড়িতে লুকাতো, ওনার নাম ছিল হানিফ মিয়া, তার মেয়ে ছিল ফাতিমা। শেষটা তো বলতে পারবো না, নাহলে সবকিছু এক্সপ্লেইন এখানেই হয়ে যাবে। মুখটা তার ভারী মিষ্টি, কিন্তু পর্দায় যখন সে আসবে তখন নাকি আগুন ধরতে চলেছে, এরকমই খবর দেবোত্তমা। তো যদি বলো যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সঙ্গে তোমার এক্সপিরিয়েন্স কি ছিল, এবং কি ঠিক কারণ যে কারণে জন্য এই সিনেমার জন্য হ্যাঁ বলা? সত্যি কথা বলতে, এই কাজটা যখন আমার কাছে আসে, তখন এটার একটা আলাদাই স্টোরি আছে। ইনফ্যাক্ট আই গেভ অ্যান অডিশন ফর দিস, আর ফাইনালাইজ যখন হয়ে যায়, অডিশন অ্যাজ এন হয় না, চরিত্র দেখতে চায় যে আমি আইদার স্যুট করছি ওই ক্যারেক্টারে কি স্যুট করছি না, বাট আলটিমেটলি যখন রিয়েলাইজেশন হয় যে আই হ্যাভ বিন ফাইনালাইজড, তো আমি প্রচুর এক্সাইটেড হয়ে যাই, আমি প্রিপারেশন স্টার্ট করে দিই, অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো হয়েছে। পুরো কাস্টের সাথে কাজ করে ভালো লাগলো। ইনফ্যাক্ট দ্য ডিরেক্টর গাইডেড মি থ্রু অ্যান্ড থ্রু। জিদ্দার সাথে অফকোর্স কাজ করতে এক্সাইটমেন্ট তো আলাদাই ছিল, বাট ওভারঅল ইট ওয়াজ লাইক ওয়ান্ডারফুল। তবে একটা সিনেমার জন্য হ্যাঁ বলা মানে তো শুধুমাত্র একটি সিনেমার জন্য হ্যাঁ বলা না, তুমি নিজে তোমার কেরিয়ার গ্রাফেও একটা জিনিসের জন্য টিক মার্ক দিচ্ছ। তো হোয়াট ওয়াজ ইউর টেক অ্যাওয়ে ফ্রম দ্য ক্যারেক্টার? সামওয়্যার আজকে পর্যন্ত অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যতটাই ক্যারেক্টার প্লে করেছি, প্রত্যেকটা ক্যারেক্টারের থেকে কিছু না কিছু জিনিস আমি শিখেছি। ফাতিমা, আই থিঙ্ক শি ইজ ভেরি রেজিলিয়েন্ট। সো হয় না, পেশেন্স ফাতিমার মধ্যে প্রচুর ছিল, যার জন্যই হয়তো সে স্যাক্রিফাইস করতে পেরেছে। নিজের হ্যাপিনেসটাও এই কান্ট্রির জন্য কোথাও না কোথাও স্যাক্রিফাইস করে দিয়েছে। সেটা আই থিঙ্ক somewhere or the other দেবোত্তমা অ্যাজ আ পার্সন ওর শেখা উচিত, অ্যান্ড স্যাক্রিফাইস তো না, বাট কিছু জিনিস অ্যাডজাস্ট করা আই থিঙ্ক ফাতিমার ক্যারেক্টার থেকে আমি নিতে পেরেছি নিজের লাইফে। আর ইট হ্যাজ বিন আ গুড এক্সপিরিয়েন্স ওভারঅল। তো ফাতেমা ক্যারেক্টারটার জন্য তোমার গ্রাফ কি ছিল, বা সেটার জন্য তোমাকে মানে কোন কোন রিসার্চ পয়েন্টগুলোর ভেতর দিয়ে যেতে হয়েছে? তো আই অ্যাম আ হিস্ট্রি স্টুডেন্ট, লাইক আই লাভ হিস্ট্রি। আর এরকম একটা ভালো টপিক এসছে, হ্যাঁ আমরা মাস্টারদা সূর্য সেনের ব্যাপারে শুনেছি, কিন্তু আনসাং হিরো ইজ অনন্ত। তো যখন স্টোরির ব্যাপারে জানতে পারি, আমরা উপরেই কাহিনী জানি, আনটিল আনলেস আমি সেই ওনার বই টই রিড করবো বা কিছু, ততক্ষণ আমার এতটাও নলেজ ছিল না। এবার যখন ক্যারেক্টারটা আসে, যেহেতু ফাতিমার ক্যারেক্টার ওয়াজ ভেরি আননোন টু মি, তো আমি এতটাই কিউরিয়াস যে আই এন্ড আপ কলিং আর ডিরেক্টর স্যার নন স্টপ যে আচ্ছা এই ক্যারেক্টারটা এরকম করলে এটা কি ধরনের ক্যারেক্টারটা পোর্ট্রে করা যেতে পারে, বা ওর একদম আগে গেলে কি হতো, দে ওয়্যার ভেরি শাই, রাইট, খুব লাজুক থাকতো লোকজন, কিন্তু আজকাল দেখা যায় যে খুবই আউটগোয়িং জেনারেলি। সো আমি কোথাও একটা মাঝখানে সেই দ্বন্দ্বে ছিলাম যে আমি কি ঠিক করব, রাইট। কিন্তু যখন আমি স্ক্রিপ্টটা পড়লাম, তখন বুঝতে পারলাম যে কোথাও না কোথাও হয়তো বলে উঠতে পারিনি, কিন্তু সেই ভালো লাগাটা ছিল, সেই ফিলিংসটা ছিল। আর সেই অনুযায়ী একটা লিমিটে থেকে ফাতিমা অনেক কিছুই এক্সপ্রেস করে যায়। হয়তো কখনো মুখ দিয়ে বলতে পারিনি, কিন্তু চোখ দিয়ে হাসি সবকিছুতে বুঝতে পারা যায়। অ্যান্ড ওরকম একটা ক্যারেক্টার, অ্যান্ড আই হ্যাড সো মাচ ফান ডুইং দিস। কারণ ফাতিমার যে অল্পটুকু পার্টি ছিল, এটা একটা ব্রিদার হিসেবে কাজ করেছে আমার মনে হয়। কারণ পুরো মুভিটা দেখতে গেলেই একটা প্রটেস্ট অ্যান্ড ফাইটস, রেভলিউশন নিয়ে, সেখানে ফাতিমার ক্যারেক্টার ইজ ভেরি ডিফারেন্ট। ও রেভলিউশনে ডিরেক্টলি
ভাগ না নিয়েও ইনডিরেক্টলি কোথাও না কোথাও যুক্ত ইনফ্লুয়েন্স ছিলেন। করেছে। সেই ইনফ্লুয়েন্সও বলবো না, যুক্ত ছিল, মানে ইনডিরেক্টলি কোথাও না কোথাও একটা পার্ট ছিল। কারণ সো ফাতিমার স্টোরিটা কিরকম এসছে, গান্ধী যখন নন কোঅপারেশন মুভমেন্ট থেকে উইথড্র করে নেয়, তখন হিন্দু মুসলিমের মাঝখানে যে ভেদাভেদটা ছিল চট্টগ্রামে, সেটা শেষ হয়ে যায়। তখন সবার মাথায় শুধু একটাই গান থাকে যে স্বাধীনতা, এইসব নিয়ে, ফ্রিডম নিয়ে সবার মাথায় চর্চা, সবসময় দে কিপ টকিং অ্যাবাউট ফ্রিডম। এমন সময় মাস্টারদা সূর্য সেনের দলেরই যে লোকজন ছিল, ওরা অস্ত্রশস্ত্র ওয়েপন্স যেখানে লুকাতো, যার বাড়িতে লুকাতো, ওনার নাম ছিল হানিফ মিয়া, তার মেয়ে ছিল ফাতিমা। এবার সেখানে অনন্তর সাথে দেখা সাক্ষাৎ হয়ে ভালো লাগা একটা ওদের মাঝখানে হয়। আর তারপরে গল্প কতটা এগিয়ে যায় সেটা তো দেখতে হবে। কিন্তু জিদ্দার সঙ্গে কাজ করা, এবং জিদ্দার সঙ্গে কাজ করাটাও যদি আমি অন্য সাইডে রাখি, অনন্ত সিংহর মানে বিপরীত একটি চরিত্র, সেটার জন্য তোমার মেন্টাল ওয়ার্কশপটা কি ছিল? প্রথমত কথা, প্রচুর এক্সাইটেড ছিলাম। সেকেন্ডলি, আমার মনে হয় যে আমি ফাতিমার পার্টটা স্টাডি করে গেছিলাম। অ্যাটলিস্ট আমি জানতে চাইছিলাম যে, হয় না আগেকালে প্রচুর বলিদান দেওয়া হতো, কোথাও না কোথাও ফাতিমা হ্যাজ অলসো ডান দ্য সেম থিং। আর ওভারঅল যদি আমার ফিলিং জিজ্ঞেস করা হয় যে জিদ্দার অপোজিটে দাঁড়িয়ে, না, আমি তোমার ওয়ার্কশপটা জানতে চাইছিলাম। ওয়ার্কশপ, ওকে। দেখা গেলে আমার না খুব কম দিনেরই শ্যুট হয়েছে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অল্প ছিল, এতটাও ছিল না, কারণ যে জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি বিলং করি, আমি আসামের মেয়ে, শিলচরের, তো ওখানে একটা বাংলাদেশি টান থাকে, তো কোথাও না কোথাও ফাতিমার ল্যাঙ্গুয়েজটা ওরকমই ছিল। বাট তুমি দেখলে বুঝতে পারবে, ইটস লাইক আ ভেরি ফান ব্রিদার কাইন্ড অফ এ থিং, হঠাৎ করে আসে। শেষটা তো বলতে পারবো না, নাহলে সবকিছু এক্সপ্লেইন এখানেই হয়ে যাবে। তাই কিন্তু আই থিঙ্ক রিহার্সালসে মোস্টলি আমাকে যা করতে হয়েছে, আমাকে বেশি কিছু টু বি অনেস্ট করতে হয়নি, তবে আই হ্যাড টু রিসার্চ। আর ল্যাঙ্গুয়েজটা একটু ফ্লুয়েন্টলি আমাকে হয়তো অনেক কিছু বাংলাদেশি হয় না, ভিডিওস অডিওস একটু শুনতে হয়েছে। অ্যান্ড ওভারঅল তো আমি একটা কিউরিয়াস মানুষ, খুব বেশি কোয়েশ্চেন্স আমার মাথার মধ্যে সবসময় থাকে। আমি কল করে যখনই কোনো কিছু কোয়েশ্চেন থাকতো আমার মাথায়, আমি ডিরেক্ট কল করে, আচ্ছা এটা হলে এটা এরকম কেন, সো আই হ্যাড দিস থিং ইন মাই মাইন্ড। আর আমার জন্য ম্যাক্সিমাম ওরকমই করতে হয়েছে প্রিপারেশন। হয়তো দেবোত্তমা কোথাও না কোথাও মেকআপ রুমে বলছিল যে ইটস ওকে, সব ঠিক আছে। সামটাইমস হয়, ইউ আননোয়িংলি তুমি কখনো নিজে জানো না তুমি কিরকম রিয়াক্ট করবে। বাট আমার সাথে ওরকম ছিল, কিন্তু এতটাও ইম্প্যাক্ট করেনি। মানে আই থিঙ্ক আই হ্যাড টু ডু ইজ রিসার্চ আর ল্যাঙ্গুয়েজে একটু ফোকাস করতে হয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, জিদ্দার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স তুমি সকালবেলা থেকে বিভিন্ন ইন্টারভিউতে অলরেডি বলেছো, কিন্তু জিদ্দার মধ্যে যেমন প্রচুর পজিটিভ জিনিস, ঠিক সেরকম জিদ্দার মধ্যে কোন কোন জিনিসগুলো আমি জিজ্ঞেস করবো যে তুমি চাও জিদ্দার মধ্যে যেন থাকুক ইন ফিউচার? You know, when you see a sun radiate its energy, সবাই ঘুরে তাকায়। I love that energy. Jidda comes in, Jidda talks, and he feels like he takes the center stage, but in a very positive way. সবাইকে হাসাবে, সবার সাথে কথা বলবে, কিছু একটা এমন বলে দেবে, হা 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 করে সবাই খুশি ফেললো। I think it's a very positive quality about a person. In fact, দেখা গেলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ওয়ার্কড উইথ হিম, কিন্তু আমাকে প্রচুর কমফর্টেবল ফিল করিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম। ইনফ্যাক্ট দ্য ডিরেক্টর অলসো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম, যে হঠাৎ করে অডিশন নেওয়া হলো, অ্যান্ড দেন ফাইনালি যখনই ফাইনালাইজ হয়ে গেল, ফ্রম দ্য ভেরি বিগিনিং টু এন্ড, he was very sweet to me, and not only me, I'm sure যে সবার সাথে, যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে বা যাদের সাথে কাজ করেছে, he was humble and sweet enough, and he knows how to carry himself. Silent, sometimes নিজের মধ্যে, and every time, most of the time he had like smile. সেই হাসি সবসময় তোমার মুখেও থাকুক। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য যদি তুমি তোমার দর্শকদের একটু নিমন্ত্রণ জানিয়ে দাও। আপনাদের সবাইকে আমার অনেক ভালোবাসা, আমার প্রণাম। 14th অগস্টে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসছে। আই হোপ যে তোমরা সবাই মুভিটা দেখে খুবই আনন্দ পাও, খুবই হ্যাপি হয়ে যাও। আর all I wish, I can only wish good for your
ইউ অ্যাজ ওয়েল। অ্যাডভান্সে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে।